হ্যালো স্টুডেন্ট, ক্লাস 9 রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2026 লাইফ সায়েন্স বিষয়ে মডেল স্কুল নাম্বার 3 বেহালা হাই স্কুলের বিভাগ ক, বিভাগ খ এবং বিভাগ গ ঘয়ের যে যতগুলো কোশ্চেন রয়েছে ওই কোশ্চেনের সম্পূর্ণ নির্ভুল উত্তর সহ আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাই স্কিপ না করে তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওগুলো দেখতে থাকো। তো দেখো 3 নম্বর স্কুলের প্রথম বিভাগ কতে রয়েছে যে পদার্থ কোনটির মাধ্যমে সবথেকে বেশি বাষ্পমোচন ঘটে। এখানে সঠিক উত্তর হবে পত্ররন্ধ্র। সেকেন্ড কোশ্চেন দেখো, সালোক সংশ্লেষ ফলে উৎপন্ন উপজাত অক্সিজেনের উৎস হলো H2O, হয়েছে জল। নেক্সট কোশ্চেন রয়েছে সবাত শোষণে উৎপন্ন এটিপির পরিমাণ কত হচ্ছে 38 অণু, অপশন সি হবে সঠিক উত্তর। 4 নম্বর কোশ্চেন, মানুষের পৌষ্টিকতন্ত্রের কোন অংশে খাদ্য পরিপাকের সমাপ্তি ঘটে ক্ষুদ্রান্তে, অপশন বি হবে সঠিক উত্তর ক্ষুদ্রান্তে। 5 নম্বর কোশ্চেন দেখো, মানব হৃৎপিণ্ডে রক্ত প্রবাহ একমুখী রাখতে সাহায্য করে কে, কপাটিকা, অপশন ডি হবে সঠিক উত্তর, হয়েছে। এবার দেখো বিভাগ খ, কত অণু পিজিএলডি থেকে 1 অণু গ্লুকোজ উৎপন্ন হয়। এখানে সঠিক উত্তর হবে 2 অণু। 2 অণু পিজিএলডি থেকে 1 অণু গ্লুকোজ উৎপন্ন হয়। এবার দেখো 2 নম্বর কোশ্চেন দেখো, এ শ্রেণীর রক্তে উপস্থিত অ্যাগ্লুটিনের নাম লেখো। তাহলে এ শ্রেণীর রক্তে উপস্থিত অ্যাগ্লুটিনের হচ্ছে অ্যাগ্লুটিনিন বি বা বিটা। এ শ্রেণীর রক্তে উপস্থিত অ্যাগ্লুটিনিনটি হলো অ্যাগ্লুটিনিন বি বা অ্যাগ্লুটিনিন বিটা। 3 নম্বর কোশ্চেনে রয়েছে সালোক সংশ্লেষের আলোক দশা কোথায় ঘটে। সালোক সংশ্লেষের আলোক দশা ক্লোরোপ্লাস্টের গ্রানা বা থাইলাকয়েড অঞ্চলে ঘটে থাকে। এবার দেখো শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণে রয়েছে কাণ্ডে উপস্থিত লেন্টিসেলের মাধ্যমে বাষ্পমোচন ঘটে। কার মাধ্যমে? লেন্টিসেলের মাধ্যমে, লেন্টিকিউলার যে বাষ্পমোচন যেটাকে আমরা বলে থাকি। 2 নম্বর কোশ্চেন দেখো, ড্যাশ রক্ত সঞ্চনে সাহায্য করে। তাহলে আমরা যদি বলি রক্তকণিকার মধ্যে অনুচক্রিকা রক্ত সঞ্চনে সাহায্য করে, ভিটামিনের মধ্যে ভিটামিন কে এবং ফ্যাক্টরের মধ্যে থ্রম্বোপ্লাস্টিন, যেটা তোমরা বলতে পারো ভিটামিন কেও হতে পারে, উৎসেচকের মধ্যে থ্রম্বোপ্লাস্টিন হতে পারে এবং অনুচক্রিকা হতে পারে রক্তকণিকার মধ্যে। উকুন কোন পুষ্টি পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে? উকুন হচ্ছে পরজীবী পুষ্টি পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে থাকে। এবার দেখো সত্য মিথ্যা। সত্য মিথ্যা দেখো, কুইনাইন সিঙ্কোনা গাছ ছাল থেকে পাওয়া যায়, এটা সত্য। মানব হৃৎপিণ্ডে একটি অলিন্দ একটি নিলয়, এটা ভুল। 2টি অলিন্দ 2টি নিলয়। ও রক্তের গ্রুপকে সার্বিক দাতা বলা হয়, এটাও সত্য, ঠিক। এবার দেখো এ স্তম্ভ বি স্তম্ভ। এ স্তম্ভ বি স্তম্ভ বলা হয়েছে বুকগিল। বুকগিল হচ্ছে চিংড়ির শ্বাসঙ্গ। হিমোগ্লোবিন হচ্ছে লোহিত রক্তকণিকা। মরফিন হচ্ছে নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ এবং গ্লুকোজ হচ্ছে C6H12O6। বোঝা গেল? এই হচ্ছে এ স্তম্ভ এবং বা স্তম্ভ মিলাপ। এবার দেখো বিভাগ গ। বিভাগ গতে রয়েছে এটিপির পুরো নাম কি? এটিপির পুরো নাম হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এটিপি থেকে এটিপি উৎপন্ন হতে কোন উৎসেচক প্রয়োজন হয়? এটিপি সিনথেসিস। দেখে নাও, এখানে দেওয়া আছে, উত্তরগুলো লেখা আছে। এটিপির পুরো নাম অ্যাডিনোসিন ট্রাইফসফেট আর প্রয়োজনীয় উৎসেচক হচ্ছে এটিপি সিনথেটেজ। নেক্সট কোশ্চেন রয়েছিল মানুষের অতিরিক্ত রেচন অঙ্গগুলি হচ্ছে কি? ফুসফুস এবং যকৃৎ এবং চর্মও হতে পারে, ত্বক। 3 নম্বর কোশ্চেন, এবিও রক্তশ্রেণী উদ্ভাবককে? কার্ল ল্যান্ডস্টেইনার হচ্ছে এবিও রক্তশ্রেণী উদ্ভাবক। কোন রক্তশ্রেণীতে কোনো অ্যান্টিবডি থাকে না? এবি রক্তশ্রেণীতে কোনো অ্যান্টিবডি থাকে না। এবার দেখো 4 নম্বরে রয়েছে C3 উদ্ভিদ কাকে বলে? যেসব উদ্ভিদের সালোক সংশ্লেষে অন্ধকার দশায় কার্বন ডাইঅক্সাইডের সংবন্ধনের ফলে প্রথম স্থায়ী যৌগ হিসেবে 3টি কার্বনযুক্ত ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন হয়, তাদেরকে আমরা কি বলবো? C3 উদ্ভিদ, যেমন ধান, গম, হয়েছে। সুষম খাদ্য কাকে বলে? উদাহরণ, সুষম খাদ্য হচ্ছে যে খাদ্যের 6টি উপাদান, যেমন শর্করা, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, খনিজ লবণ এবং জল গুণাগুণ অনুসারে উপযুক্ত পরিমাণে থাকে বা এবং যা থেকে দেহের স্বাভাবিক পুষ্টি ও শক্তি পাওয়া যায়, তাকে আমরা কি বলবো? সুষম খাদ্য। যেমন উদাহরণ হচ্ছে দুধ শিশুদের ক্ষেত্রে, আর হচ্ছে কি ডিম। ফটোলাইসিস বলতে কি বোঝো? ফটোলাইসিস হচ্ছে সালোক সংশ্লেষে আলোক দশায় সক্রিয় ক্লোরোফিলের প্রভাবে জল বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়নে পরিণত হওয়ার পদ্ধতিকে আমরা কি বলবো? ফটোলাইসিস বা জলের আলোক বিশ্লেষণ। নেক্সট আমরা উইল্টিং বা অবনমন কি? উইল্টিং বা অবনমন হচ্ছে মাটিতে জলের অভাব ঘটলে বা অতিরিক্ত বাষ্পমোচনের ফলে উদ্ভিদের কোষের রসস্ফীতির চাপ কমে যায়, যার ফলে গাছের পাতা, কচি ডালগুলো কি হয়? নেতিয়ে পড়ে বা নুয়ে পড়ে, যেটাকে আমরা কি বলবো? অবনমন বা উইল্টিং। তাহলে এই ছিল বিভাগ গ।
এবার দেখো বিভাগ ঘয়েতে রয়েছে দেখো 4 নম্বর দাগের অবাধ ও সবাধ শোষণের মধ্যে পার্থক্য এবং বাষ্পমোচন টান বা প্রচ্ছেদন টান কি। অবাধ বা সবাধ শোষণের পার্থক্য এখানে দেওয়া আছে দেখো সম্পূর্ণ। তো অক্সিজেনের প্রয়োজনের ক্ষেত্রে সবাধ শোষণে অক্সিজেন উপস্থিত ঘটে, অবাধ শোষণে অক্সিজেন অনুপস্থিত ঘটে। খাদ্যের জারণ হচ্ছে সবাধ শোষণে গ্লুকোজের সম্পূর্ণ জারণ ঘটে, কিন্তু অবাধ শোষণের ক্ষেত্রে গ্লুকোজের অসম্পূর্ণ জারণ ঘটে। কার্বন ডাইঅক্সাইড জল এর প্রচুর শক্তি, শেষ উৎপাদক। এটা সবাধ শোষণের ক্ষেত্রে। অবাধ শোষণের ক্ষেত্রে হচ্ছে ইথাইল অ্যালকোহল বা ল্যাকটিক অ্যাসিড কার্বন ডাইঅক্সাইডের সামান্য শক্তি, শেষ উৎপাদক। শক্তি উৎপাদন হচ্ছে প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হয় 38 অণু এটিপি, আর অবাধ শোষণের ক্ষেত্রে খুব সামান্য শক্তি উৎপন্ন হয় যেখানে 2টি অণু এটিপি বলা হচ্ছে। সবাধ শোষণ হচ্ছে সাইটোপ্লাজম ও মাইটোকন্ড্রিয়াতে ঘটে, আর শুধুমাত্র সাইটোপ্লাজম এ ঘটে অবাধ শোষণ। এবার দেখো বাষ্পমোচন টান বা প্রচ্ছেদন টান। দেখো উদ্ভিদের বায়বীয় অঙ্গ বিশেষ করে পাতার স্টোমাটা অঞ্চল থেকে যখন জলীয় বাষ্পর আকারে জল নির্গত হয় তখন পাতার মেসোফিল কোষে জলের ঘাটতি বা টান সৃষ্টি হয় মেসোফিল কলাতে। এই ঘাটতি পূরণের জন্য কোষগুলি জাইলেম বাহিকা থেকে জল শোষণ করে। এর ফলে জাইলেম বাহিকার জলস্তম্ভে এক প্রকার নেতিবাচক চাপের সৃষ্টি হয়, যা মূল থেকে কাণ্ড হয়ে পাতায় জল টানতে সাহায্য করে। এই নিরবিচ্ছিন্ন টানকে আমরা কি বলবো, বাষ্পমোচন টান। বোঝা গেল? সেই দাগেরই অথবা দেওয়া আছে দেখো কপ্রোফ্যাগি পুষ্টি পদ্ধতি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। তো কপ্রোফ্যাগি হচ্ছে কি, যেসব প্রাণী নিজেদের মাল নিজেরাই ভক্ষণ করে থাকে তাদেরকে আমরা কি বলবো, কপ্রোফ্যাগি হয়েছে। এবার দেখো এখানে কি বলেছে, কপ্রোফ্যাগি পুষ্টি পদ্ধতি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। তো আমি বলে দিই, কপ্রোফ্যাগি হলো কিছু প্রাণীর নিজে বা অন্য প্রাণীর মল ভক্ষণ করার স্বভাব। এই প্রক্রিয়ার মাধ্যমে প্রাণীরা তাদের মল থেকে অপরিবাচিত পুষ্টি উপাদান এবং ভিটামিন পুনরায় শোষণ করে। উদাহরণস্বরূপ বলে দিয়ে দেখো, খরগোশ, গিনিপিগ এবং ইঁদুর মল ত্যাগের সময় এক বিশেষ ধরনের নরম মল তৈরি করে, যা তারা পুনরায় খেয়ে পাচনতন্ত্রে ব্যাকটেরিয়াজাত পুষ্টি যেমন ভিটামিন বি এবং প্রোটিন সংগ্রহ করে থাকে। বোঝা গেল? এবার দেখো উদ্ভিদের অপরিহার্য খনিজ পদার্থের 3টি সাধারণ কাজ। তো প্রথম কাজ হচ্ছে সাংগঠনিক উপাদান গঠন। অনেক খনিজ রয়েছে যেমন নাইট্রোজেন, প্রোটিন, নিউক্লিক অ্যাসিড এবং ক্লোরোফিলের অপরিহার্য অংশ হিসেবে উদ্ভিদের কোষের গঠন ও বৃদ্ধিতে সাহায্য করে। এনজাইমের সক্রিয়তা বৃদ্ধি করে। বিভিন্ন খনিজ পদার্থ কোফ্যাক্টর বা কোএনজাইম হিসেবে কাজ করে, যা উদ্ভিদের সালোক সংশ্লেষণ, শ্বসন, নাইট্রোজেন আত্তীকরণের মতো বিপাকীয় প্রক্রিয়াগুলোকে সক্রিয় রাখে। আর কি রয়েছে, অভিস্রবণ নিয়ন্ত্রণ। পটাশিয়াম এবং ক্যালসিয়াম কোষের রসস্ফীতি ও অভিস্রাবণিক চাপ নিয়ন্ত্রণ করে, যা পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়া এবং কোষের বৃদ্ধিতে ভূমিকা রাখে। তাহলে এই হলো উদ্ভিদের অপরিহার্য খনিজ পদার্থের 3টি সাধারণ কাজ। 2 নম্বরে দেখো পরিবেশে O2 ও CO2 ভারসাম্য কিভাবে বজায় থাকে এবং রক্ষী কোষ কাকে বলে। O2 ও CO2 ভারসাম্য এবং সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় O2 এবং CO2 ভারসাম্য বজায় থাকে। দিনের বেলা সবুজ উদ্ভিদ সূর্যালোকে উপস্থিত বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং জল ও খনিজ লবণের সাহায্যে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। এই প্রক্রিয়ায় উপজাত হিসেবে অক্সিজেন বায়ুমণ্ডলে নির্গত হয়। এখানে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের ভারসাম্য রক্ষা হচ্ছে। শ্বসনের ক্ষেত্রে প্রাণীদের ভূমিকা রয়েছে এবং দহন ও অন্যান্য কারণে জীবাশ্ম জ্বালানি দহনের ফলে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে, যা উদ্ভিদরা পুনরায় গ্রহণ করছে এবং উদ্ভিদরা পুনরায় গ্রহণ করার প্রক্রিয়ার মাধ্যমে ওরা অক্সিজেন আবার বায়ুমণ্ডলে ছেড়ে দিচ্ছে। এর মাধ্যমে কি হচ্ছে, আমাদের অক্সিজেন এবং CO2 ভারসাম্য রক্ষা হচ্ছে, পরিবেশে বজায় থাকছে। এবার দেখো রক্ষী কোষ বা গার্ড সেল কি, যেটা পত্ররন্ধ্রে আমরা দেখে থাকি। উদ্ভিদের পাতার ত্বকে, বিশেষ করে পাতার নিম্নতলে গ্যাসীয় আদান প্রদান এবং বাষ্পমোচনের জন্য যে ক্ষুদ্র ছিদ্র থাকে তাকে আমরা কি বলে থাকি, পত্ররন্ধ্র। এই পত্ররন্ধ্রের ঠিক দুপাশে অবস্থিত 2টি বিশেষ ধরনের সাধারণত বৃত্তাকার বা অর্ধচন্দ্রাকার সজীব উদ্ভিদ কোষকে আমরা কি বলে থাকি, রক্ষী কোষ। বোঝা গেল? নেক্সট দেখো দহন এবং শ্বসনের মধ্যে পার্থক্য এবং হিল বিকারক কি। তো দহন এবং শ্বসন দেখো, দহনের স্থান হচ্ছে জীবদের বাইরে যে কোনো স্থানে ঘটে, আর শ্বসন হচ্ছে সর্বদা জীবকোষের অভ্যন্তরে ঘটে। এর প্রকৃতি হচ্ছে অনিয়ন্ত্রিত দ্রুত রাসায়নিক বিক্রিয়া, আর এটি একটি নিয়ন্ত্রিত জৈব রাসায়নিক প্রক্রিয়া। শক্তি নির্গমন দেখো, সম্পূর্ণ শক্তি একসঙ্গে তাপ ও আলো হিসেবে মুক্ত হয়, আর এখানে শক্তি ধাপে ধাপে মুক্ত হয় এবং অধিকাংশ শক্তি এটিপি রূপে জমা থাকে। শ্বসনের ক্ষেত্রে উৎপন্ন পদার্থ হচ্ছে প্রধানত তাপ এবং বিভিন্ন গ্যাসের অক্সাইড তৈরি হয়, আর শ্বসনের ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড, জল এবং শক্তি উৎপন্ন হয়। হয়েছে। এবার দেখো উৎসেচক, কোনো উৎসেচকের প্রয়োজন হয় না দহনের ক্ষেত্রে, কিন্তু শ্বসনের ক্ষেত্রে উৎসেচকের উপস্থিতি বাধ্যতামূলক। কোথায় ঘটে, জড় ও জীবে উভয় ক্ষেত্রে ঘটতে পারে, আর এটি শুধুমাত্র জীবেদের কোষে ঘটে থাকে, জীবিত কোষে ঘটে থাকে। এবার দেখো হিল বিকারক, আমরা NADP+কে আমরা হিল বিকারক বলে থাকি।
এটি হচ্ছে সালোক সংশ্লেষের আলোক দশায় জলের আলোক বিশ্লেষণ বা ফটোলাইসিস প্রক্রিয়ার মাধ্যমে যে হাইড্রোজেন ও ইলেকট্রন উৎপন্ন হয় তা গ্রহণ করার জন্য উদ্ভিদের স্বাভাবিক গ্রাহকের অনুপস্থিতিতে কৃত্রিমভাবে কিছু জারক বা রঞ্জক পদার্থ ব্যবহার করা হয়। এই কৃত্রিম ইলেকট্রন গ্রাহক বা জারক পদার্থগুলোকে হিল বিকারক বলবো। রবিন হিল এটা বলেছিলেন কি হিল বিকারক। তাহলে হিল বিকারক হচ্ছে কি আমরা কাকে বলবো, এনএডিপি প্লাসকে আমরা কি বলে থাকি, হিল বিকারক বলে থাকি। অথবা দেখো শ্বাসতন্ত্রের ওপর ধূমপান কিরূপ ক্ষতিকারক প্রভাব ফেলে এবং জীবদের রেচনের গুরুত্ব লেখা। তো শ্বাসতন্ত্রের উপর ধূমপান কিরূপ ক্ষতিকারক প্রভাব ফেলে। তো শ্বাসতন্ত্রের উপর ধূমপান ক্ষতিকারক প্রভাব পড়ে কোষের ক্ষতি এবং সিলিয়ারি ধ্বংসের জন্য, শ্লেষ্মা বৃদ্ধি এবং কাশির ক্ষেত্রে, ক্যান্সারের ঝুঁকি বাড়াচ্ছে, এমফাইসিমা এবং শ্বাসকষ্টের ক্ষেত্রে এবং অক্সিজেন পরিমাণ হ্রাসের ক্ষেত্রে। তো প্রথমে বলে দিই কোষের ক্ষতি এবং সিলিয়ারের ধ্বংস। শ্বাসনালীর ভেতরে সিলিয়া বা ক্ষুদ্র রোমগুলো নষ্ট হয়ে যায় অতিরিক্ত ধূমপানের ফলে এবং ফলে ফুসফুসের ধুলোবালি এবং ময়লা পরিষ্কার করতে পারে না। শ্লেষ্মা বৃদ্ধি ও কাশি কি, ধূমপানের ফলে অতিরিক্ত শ্লেষ্মা বা কফ জমে যা দীর্ঘস্থায়ী কাশির কারণ হয়। ক্যান্সারের ঝুঁকি কি, সিগারেটের ধোঁয়ার থাকা টার এবং অন্যান্য রাসায়নিক ফুসফুসে ক্যান্সার সৃষ্টি করে। এমফাইসিমা বা শ্বাসকষ্ট, ফুসফুসের অ্যালভিওলাই বা বায়ুথলিগুলো নষ্ট হয়ে যায়, এর ফলে কি হয় গ্যাসের বিনিময় কমে যায় এবং মারাত্মক শ্বাসকষ্ট এবং এমফাইসিমা দেখা যায়। অক্সিজেন পরিমাণ হ্রাস, রক্তে কার্বন মনোক্সাইডের পরিমাণ বেড়ে গেলে যা রক্তের অক্সিজেন বহন করার ক্ষমতা কমিয়ে দেয়। এবার সেই দাগের কোশ্চেন দেখো, জীবদেহের রেচনের গুরুত্ব। জীবদের রেচনের গুরুত্ব কি রয়েছে, বর্জ্য নিষ্কাশনের ক্ষেত্রে রেচনের গুরুত্ব রয়েছে, জলের ভারসাম্য নিয়ন্ত্রণের রেচনের গুরুত্ব রয়েছে, অভ্যন্তরীণ পরিবেশ রক্ষার ক্ষেত্রে রেচনের গুরুত্ব রয়েছে, আর হচ্ছে রোগ প্রতিরোধের ক্ষেত্রে রেচনের গুরুত্ব রয়েছে। তো বর্জ্য নিষ্কাশনের ক্ষেত্রে কি হচ্ছে, বিপাকের ফলে সৃষ্ট বিষাক্ত এবং ক্ষতিকারক নাইট্রোজেন গঠিত পদার্থ যেমন ইউরিয়া এবং ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া দেহ থেকে মূত্রের মাধ্যমে বাইরে বের করে দেয়। জলের ভারসাম্য নিয়ন্ত্রণ, দেহে জল ও খনিজ লবণের সঠিক মাত্রা বজায় রাখতে সাহায্য করে। অভ্যন্তরীণ পরিবেশ রক্ষা, অম্ল ও ক্ষারের ভারসাম্য ঠিক রাখে যা কোষের স্বাভাবিক কাজের জন্য অত্যন্ত জরুরি। রোগ প্রতিরোধ, শরীরের ভেতরে দূষিত পদার্থ বা টক্সিন জমতে না দিয়ে বিভিন্ন জটিল রোগের হাত থেকে দেহকে রক্ষা করে রেচনের মাধ্যমে। তাহলে এই ছিল জীবদের রেচনের গুরুত্ব। আর একটি কোশ্চেন রয়েছে, যে কোশ্চেনটি হচ্ছে কি তোমাদের চিত্র রয়েছে নেফ্রনের চিত্র। এই চিত্রটি দেখো নেফ্রনের চিত্র, যেখানে চারটি অংশ চিহ্নিত আছে, বরম্যানস ক্যাপসুল, গ্লোমেরুলাস, দূরবর্তী সংবর্তনালিকা, হেন্ডুলুপ। এবারে এই চিত্রটি তোমরা দেখে যাবে, খুবই ইম্পর্টেন্ট চিত্র রয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। পরে ভিডিওতে দেখা হচ্ছে। আর কোনো ডাউট থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করে থাকো।